হ্যালো বন্ধুরা, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি তোমাদের জন্য পিএসসি ফুড এসআই আপকামিং যে পরীক্ষাটা আসছে তার জেনারেল স্টাডিজ সিরিজ নম্বর 10টা নিয়ে এসেছি। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো তোমরা ভিডিওগুলোতে লাইক করো, খারাপ লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো চলো বন্ধুরা, আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, বিক্রমাঙ্কদেবের চরিত্রের রচয়িতা কে? বিক্রমাঙ্কদেব চরিত্রের রচয়িতা কে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 কলহন, অপশান 2 বিলহন, অপশান 3 কালিদাস, অপশান 4 রবিকীর্তি। তা সঠিক উত্তর কী হবে? বিলহন। বিক্রমাঙ্কদেব চরিত্রের রচয়িতা কে তাহলে? বিলহন। এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। এই বিক্রমাঙ্কদেব চরিত্র থেকে কল্যাণের চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট ত্রিভুবন মল্ল বিক্রমাদিত্য বা ষষ্ঠ বিক্রমাদিত্যের সম্বন্ধে জানা যায়। তো তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে যে বিক্রমাদেব চরিত্রের রচয়িতা কে, তখন তো হবে বিলহন। এবার তোমাদের বলেই দিল যে বিলহন রচিত বিক্রমাঙ্কদেব চরিত্রে কোন রাজার সম্বন্ধে জানা যায়, তখন হবে এই কল্যাণের চালুক্য বংশ সর্বশ্রেষ্ঠ রাজা। চালুক্য বংশ তো অনেক কটা ছিল, তার ভেতরে কল্যাণের চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট ষষ্ঠ বিক্রমাদিত্যের সম্বন্ধে জানা যায় হচ্ছে এই বিক্রমাঙ্কদেব চরিত্র থেকে। আর এই সম্বন্ধে আরেকটা গুরুত্বপূর্ণ নোট দেখে নেওয়া যাক। এই বিলহন, কবি বিলহনের একটি বিখ্যাত প্রেমের কবিতা ছিল চৌরপঞ্চাশিকা। তাই তোমাদের আসে কোশ্চেনটা বহু পরীক্ষায় রিপিট হয় যে চৌরপঞ্চাশিকা কোন কবি রচনা করেছেন? তো সঠিক উত্তর হবে বিলহন। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, সিন্ধু অধিবাসীদের কোন ধাতুর ব্যবহার অজানা ছিল? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 লোহা, অপশান 2 ব্রোঞ্জ, অপশান 3 সোনা, অপশান 4 রূপা। সঠিক উত্তর লোহা। পরের প্রশ্ন, চীনা পর্যটক হিউয়েন সাং কোন রাজার শাসনকালে ভারতবর্ষে আসেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান 2 অশোক, অপশান 3 হর্ষবর্ধন, অপশান 4 সমুদ্রগুপ্ত। তো সঠিক উত্তর কী হবে? হর্ষবর্ধন। তাহলে হিউয়েন সাং কোন রাজার রাজত্বকালে এসেছিল? হর্ষবর্ধন। পরের প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতা কে? খুব গুরুত্বপূর্ণ। অপশান 1 মহাত্মা গান্ধী, অপশান 2 মৌলানা আবুল কালাম আজাদ, অপশান 3 দাদাভাই নৌরোজি, অপশান 4 জওহরলাল নেহরু। সঠিক উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন, বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয়? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 1919 সালে, অপশান 2 1946 সালে, অপশান 3 1942 সালে, অপশান 4 1938 সালে। তো সঠিক উত্তর কী হবে? 1946 সালে। তো বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয়েছিল? 1946 সালে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এফসিআই কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 1964 সাল, অপশান 2 1967 সাল, অপশান 3 1965 সাল, অপশান 4 1982 সাল। সঠিক উত্তর কী হবে? 1965 সাল। একটা নোট দেখে নেওয়া যাক। 1964 সালের ফুড কর্পোরেশন অ্যাক্ট অনুযায়ী এফসিআই 1965 সালে প্রতিষ্ঠিত হয়। তা তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এফসিআই কোন অ্যাক্ট দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? তখন হবে ফুড কর্পোরেশন অ্যাক্ট দ্বারা। এবং এই ফুড কর্পোরেশন অ্যাক্ট কত সালে পাস হয়েছিল? 1964 সালে। তো তোমরা দেখবে এই কোশ্চেনটা যখন আসবে যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তখন 1964 সাল এবং 1965 সাল দুটোই অপশানে থাকবে, কারণ ছাত্রদের কনফিউজ করার জন্য। তা যদি বলে যে ফুড কর্পোরেশন ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তখন হবে 1965 সালে। এবারে যদি বলে যে ফুড কর্পোরেশন অ্যাক্ট অনুযায়ী কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এফসিআই, তখন হবে 1964 সাল। একটা পাস হয়েছিল ফুড কর্পোরেশন অ্যাক্টটা 1964 সালে, আর এফসিআই প্রতিষ্ঠিত হয়েছিল 1965 সালে। তো এই যখন তোমরা উত্তর দেবে, অপশানগুলো খুবই ভালো করে বিবেচনা করে তখন উত্তরটা দিও। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, কত সালে প্রথম ভারতে লাইভস্টক সেন্সাস বা গবাদি পশু গণনা করা হয়েছিল? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 1911 সাল, অপশান 2 1919 সাল, অপশান 3 1951 সাল, অপশান 4 1931 সাল। সঠিক উত্তর কী হবে? 1919 সাল। তাহলে প্রথম ভারতের লাইভস্টক সেন্সাস বা গবাদি পশু গণনা হয়েছিল কত সালে? 1919 সালে। একটা নোট দেখে নেওয়া যাক এই সম্বন্ধে। স্বাধীন ভারতের প্রথম লাইভস্টক সেন্সাস হয়েছিল কত সালে? 1951 সালে। তাহলে যখন ভারতবর্ষ স্বাধীন ছিল না,
মানে তখন লাইভস্টক সেন্সাস কত সালে হয়েছিল যদি আসে, তখন হবে 1919 সালে। আর যদি এই কথাটা উল্লেখ করা থাকে যে স্বাধীন ভারতে প্রথম লাইভস্টক সেন্সাস কত সালে হয়েছিল, তখন হবে 1919 সালে, 1951 সালে। আর এটা কত বছর অন্তর করা হয়? প্রতি 5 বছর অন্তর এই লাইভস্টক সেন্সাস হয়। আর সর্বশেষ লাইভস্টক সেন্সাস কত সালে হয়েছে? 2019 সালে। এটা কততম? 20তম লাইভস্টক সেন্সাস। আর এইটা খুবই গুরুত্বপূর্ণ। এই সর্বশেষ গবাদি পশু গণনা বা লাইভস্টক সেন্সাস অনুযায়ী কোন রাজ্যে গবাদি পশুর সংখ্যা সর্বাধিক? উত্তরপ্রদেশে। সর্বশেষ গবাদি পশু গণনা অনুযায়ী উত্তরপ্রদেশে গবাদি পশুর সংখ্যা সর্বাধিক। এই প্রশ্নটা কিন্তু আসে যে কোন রাজ্যে গবাদি পশুর সংখ্যা সর্বাধিক, তখন হবে সঠিক উত্তর উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, গোল্ডেন ফাইবার রেভলিউশন কিসের সাথে জড়িত? অপশান 1 আপেল উৎপাদন, অপশান 2 পাট উৎপাদন, অপশান 3 কার্পাস উৎপাদন, অপশান 4 ডিম উৎপাদন। সঠিক উত্তর পাট উৎপাদন। একটা নোট দেখে নেওয়া যাক এই সম্বন্ধে। যদি বলে গোল্ডেন ফাইবার রেভলিউশন বা স্বর্ণতন্তু বিপ্লব কিসের সাথে জড়িত, তখন হবে পাট উৎপাদন। এইবার যদি বলে যে শুধু মানে ফাইবার কথাটা না থাকে, গোল্ডেন রেভলিউশন বা সোনালী বিপ্লব, তখন হবে আপেল উৎপাদন। এবং তোমরা দেখবে অপশানে যদি আপেল না থাকে, ফল থাকে, তখন এই গোল্ডেন রেভলিউশন ফল উৎপাদনের সঙ্গেও জড়িত। এটা আমার লেখাটা হয়নি, মিস হয়েছে। তাহলে গোল্ডেন ফাইবার রেভলিউশন হচ্ছে পাট উৎপাদনের সাথে জড়িত, আর গোল্ডেন রেভলিউশন বা সোনালী বিপ্লব আপেল উৎপাদন বা ফল উৎপাদনের সাথে জড়িত। আচ্ছা, এই সম্বন্ধে আরেকটু দেখে নেওয়া যাক। সিলভার ফাইবার রেভলিউশন বা রজততন্তু বিপ্লব, এই ফাইবার কথাটা যদি থাকে তখন হবে কার্পাস উৎপাদনের সাথে জড়িত। আর শুধু সিলভার রেভলিউশন যদি থাকে, রজত বিপ্লব, তাহলে তখন হবে ডিম উৎপাদনের সাথে জড়িত। তা তোমরা এগুলো ভালো করে দেখে নিও, এই সব কটাই খুবই গুরুত্বপূর্ণ। চলো বন্ধু, পরের প্রশ্ন। তুতিকোরিন নিম্নলিখিত কী উৎপাদনের জন্য বিখ্যাত? তুতিকোরিন নিম্নলিখিত কী উৎপাদনের জন্য বিখ্যাত? অপশান 1 মুক্ত, অপশান 2 মাছ, অপশান 3 নারকেল, অপশান 4 মশলা। সঠিক উত্তর মুক্ত। তুতিকোরিন তাহলে কী উৎপাদনের জন্য বিখ্যাত? মুক্ত উৎপাদনের জন্য তুতিকোরিন বিখ্যাত। আর এই তুতিকোরিন কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সর্বাধিক? ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত বা সেক্স রেশিও সর্বাধিক? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 কেরালা, অপশান 2 তামিলনাড়ু, অপশান 3 হরিয়ানা, অপশান 4 মহারাষ্ট্র। সঠিক উত্তর কেরালা। চলো বন্ধুরা, এই সম্বন্ধে কিছু নোট দেখে নেওয়া যাক। কেরালার লিঙ্গ অনুপাত 2011 মানে সর্বশেষ সেন্সাস অনুযায়ী কত? 1084। আচ্ছা, এখানে আমার একটা ভুল হয়েছে, এটা 100 হবে না, এটা 1000 হবে। মানে 1000 জন পুরুষ প্রতি 1084 জন নারী, এইভাবেই সেক্স রেশিও হয়, তোমরা জানো। তাই এটা হবে 1084, ওটা আর পাশে ওটা 1000 হবে। চলো বন্ধুরা, আরেকটু দেখে নেওয়া যাক। আর যদি আসে যে ভারতের কোন রাজ্যে, মানে এগুলো আর কি ভারতের অঙ্গরাজ্যে, ভারতের কোন অঙ্গরাজ্যে লিঙ্গানুপাত সর্বাধিক, তখন হবে কেরালা। আর কোন অঙ্গরাজ্যে লিঙ্গানুপাত সর্বনিম্ন, তখন হবে হরিয়ানা। হরিয়ানার সেক্স রেশিওটা কী আছে? 877/1000। ঠিক আছে, সব 2011 সেন্সাস অনুযায়ী। সেই সময় আরেকটু দেখে নেওয়া যাক। যদি বলে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সর্বাধিক? কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সর্বাধিক, তখন হবে কি? পদুচেরি। এখানে কত লিঙ্গ অনুপাত? 1037/1000। আর কোন কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সর্বনিম্ন, সে তখন হবে লাদাখ, 672/1000। ঠিক আছে বন্ধুরা, তোমরা এগুলো খুব ভালো করে দেখে নিও। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। ভারতের কোন জেলায় লিঙ্গ অনুপাত সর্বাধিক? ওটা গেল ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সর্বাধিক। ভারতের কোন জেলায় লিঙ্গ অনুপাত সর্বাধিক? তাহলে অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 আলমোড়া, অপশান 2 তাওয়াং, অপশান 3 থানে, অপশান 4 দার্জিলিং। সঠিক উত্তর হবে কি? আলমোড়া। এটা কোথায় অবস্থিত আলমোড়া জেলাটা? উত্তরাখণ্ডে। আচ্ছা, এই সময় দেখে নেওয়া যাক। এটা দেখো, এই কোশ্চেনটা হচ্ছে ভারতের অঙ্গরাজ্যের কোন জেলায়, ভারতের অঙ্গরাজ্যের কোন জেলায় লিঙ্গ অনুপাত সর্বাধিক, তখন হবে আলমোড়া, যেটা কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এর 2011 সেন্সাস অনুযায়ী এর সেক্স রেশিও কত? 1137/1000। আর তোমার সবথেকে কম ভারতের অঙ্গরাজ্যের কোন জেলায় যদি বলে যে সবথেকে সেক্স রেশিও কম, তখন হবে তাওয়াং, যেটা কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশে। এর সেক্স রেশিও কত? 714/1000 2011 সেন্সাস অনুযায়ী। আর ভারতের সর্বাধিক লিঙ্গ অনুপাত সম্পন্ন জেলা, এটা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে, যদি বলে যে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ভারতের সর্বাধিক লিঙ্গ অনুপাত সম্পন্ন জেলা কি, তখন হবে মাহে, সেটা কোথায় অবস্থিত? পদুচেরিতে। এর লিঙ্গ অনুপাত কী আছে? 1184/1000 2011 সেন্সাস অনুযায়ী। আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কোন রাজ্যে, ভারতের কোন রাজ্যে
কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে লিঙ্গ অনুপাত সর্বনিম্ন তখন হবে দমন, যেটা কোথায় অবস্থিত? দমন অ্যান্ড দিউ রাজ্যে। এর লিঙ্গ অনুপাত কী আছে? 534/1000। তো তোমরা এগুলো ভালো করে দেখে নিও। চলো বোধহয় পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন জেলায় লিঙ্গ অনুপাত সর্বাধিক? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 দার্জিলিং, অপশান 2 মালদাহ, অপশান 3 পুরুলিয়া, অপশান 4 উত্তর দিনাজপুর। সঠিক উত্তর কী হবে? দার্জিলিং। তাহলে সর্বশেষ 2011 সেন্সাস অনুযায়ী দার্জিলিংয়ের লিঙ্গ অনুপাত কত? 970/1000। এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। যদি বলে পশ্চিমবঙ্গের কোন জেলায় লিঙ্গ অনুপাত সর্বনিম্ন, তখন হবে কলকাতা। তা কলকাতায় বর্তমানে সেক্স রেশিও কী আছে? 908/1000। পরের প্রশ্ন, মানুষের লালায় কোন উৎসেচক পাওয়া যায়? এটা কোন হবে না, একটাই কোন হবে, আমার দুটো পড়ে গেছে, সরি বন্ধুরা। মানুষের লালায় কোন উৎসেচক পাওয়া যায়? তাহলে অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 রেনিন, অপশান 2 টায়ালিন, অপশান 3 ট্যানিন, অপশান 4 রেজিন। সঠিক উত্তর টায়ালিন। আচ্ছা, এই সম্বন্ধে একটা নোট দেখে নেওয়া যাক। এর অপর নাম কি? স্যালাইভারি অ্যামাইলেজ। তা তোমাদের প্রশ্নে অনেক সময় আসে যে মানুষের লালায় কোন উৎসেচক পাওয়া যায়, তখন দেখবে এই টায়ালিন অপশানটা রইলই না, তখন শুধু এই স্যালাইভারি অ্যামাইলেজ বা শুধু অ্যামাইলেজও থাকতে পারে। তখন এর সঠিক উত্তর হবে অ্যামাইলেজ বা স্যালাইভারি অ্যামাইলেজ। আমি এই দুটোই মনে রাখতে হবে তোমাদের, টায়ালিন এবং স্যালাইভারি অ্যামাইলেজ। মানুষের লালায় এই উৎসেচকটি পাওয়া যায়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই দুটোই মনে রেখো, দুটো নামই মনে রেখো। পরের প্রশ্ন, ভিটামিন এ, ভিটামিন ডি, ই ও কে নিম্নে কোনটিতে দ্রাব্য? জল, অপশান 1, অপশান 2 স্নেহ পদার্থ, অপশান 3 উভয়টিতে, অপশান 4 কোনোটিতে নয়। সঠিক উত্তর কী হবে? স্নেহ পদার্থ। তাহলে ভিটামিন এ, ডি, ই কে নিম্নের কোনটিতে দ্রাব্য? স্নেহ পদার্থ, বা এগুলো সবই ফ্যাট সলিউবেল ভিটামিন। আর এই ভিটামিন বি, সি, পি এগুলো কি? ওয়াটার সলিউবেল ভিটামিন বা জলে দ্রাব্য। খুবই মনে রেখো, এ, ডি, ই কে এটা স্নেহ পদার্থে, আর ভিটামিন বি, সি, পি এটা জলে দ্রাব্য। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? অপশান 1 অপদল দর্পণ, অপশান 2 উত্তল দর্পণ, অপশান 3 সমতল দর্পণ, অপশান 4 উপরের কোনোটাই নয়। তাহলে সঠিক উত্তর কী হবে? উত্তল দর্পণ। ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? উত্তল দর্পণ। পরের প্রশ্ন, কোন দিনটিকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 30শে জানুয়ারি, অপশান 2 23শে জানুয়ারি, অপশান 3 2 অক্টোবর, অপশান 4 14ই অক্টোবর। সঠিক উত্তর কী হবে? 30শে জানুয়ারি। এই সম্বন্ধে একটা নোট দেখো। মহাত্মা গান্ধীর মৃত্যু দিবসটিকে জাতীয় শহীদ দিবস হিসেবে পালন করা হয়। আর 1948 সালের 30শে জানুয়ারি নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে নির্মমভাবে হত্যা করেছিল, সবাই জানো। তা ওই মহাত্মা গান্ধীর মৃত্যু দিবসকে, শ্রদ্ধেয় মহাত্মা গান্ধীর 1948 সালের 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস, ওই মৃত্যু দিবসটিকে জাতীয় শহীদ দিবস হিসাবে পালন করা হয় এই 30শে জানুয়ারি। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, পঞ্চায়েতি রাজ প্রথম কোন রাজ্যে শুরু হয়? অপশানগুলো দেখো। অপশান 1 পশ্চিমবঙ্গ, অপশান 2 রাজস্থান, অপশান 3 গুজরাট, অপশান 4 কেরল। সঠিক উত্তর রাজস্থান। তাহলে কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়েছিল? রাজস্থানে। অপশানগুলো দেখে নেওয়া যায়, নোট দেখে নেওয়া যাক এই সম্বন্ধে একটা। রাজস্থানের নাগর জেলায় প্রথম পঞ্চায়েত ব্যবস্থা শুরু হয়। তা যদি তোমাদের জানতে চাই যে কোন রাজ্যে শুরু হয় প্রথম পঞ্চায়েতি ব্যবস্থা, তখন হবে রাজস্থান। স্পেসিফিক্যালি যদি কোন জেলায় শুরু হয়, এখন যা কোশ্চেনের ট্রেন্ড আসতেই পারে, তখন হবে রাজস্থানের নাগর জেলায় প্রথম পঞ্চায়েত ব্যবস্থা শুরু হয়। কত সালে শুরু হয়েছিল? 1959 সালে। কোন কমিটির সুপারিশ অনুসারে শুরু হয়েছিল? বলবন্ত কমিটির সুপারিশ অনুসারে এই পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম শুরু হয়েছিল রাজস্থানের নাগর জেলায়। পরের প্রশ্ন, পিচোলা হ্রদ কোথায় অবস্থিত? অপশান 1 উদয়পুর, অপশান 2 থানে, অপশান 3 পুনা, অপশান 4 জয়পুর। সঠিক উত্তর উদয়পুর, রাজস্থান। যেটা কোথায় অবস্থিত? পিচোলা হ্রদ কোথায় অবস্থিত? উদয়পুর। উদয়পুর কোথায় অবস্থিত? রাজস্থান। রাজস্থানের উদয়পুরে পিচোলা হ্রদ অবস্থিত। গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, চলো বন্ধুরা, পরের প্রশ্ন, নামেরি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 আসাম, অপশান 2 ত্রিপুরা, অপশান 3 সিকিম, অপশান 4 মণিপুর। সঠিক উত্তর অসম। এবং এটা অসমের কোন জেলায় অবস্থিত? শন্তিপুর জেলায়। তোমরা সবসময় রাজ্যের পাশাপাশি জেলাগুলোও মনে রাখবে। তাহলে নামেরি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অসমের শন্তিপুর জেলায় অবস্থিত। পরের প্রশ্ন, কোনো বিল অর্থ বিল কিনা কে নির্ধারণ করেন? অপশানগুলো দেখে নেওয়া যাক।
অপশান 1 প্রধানমন্ত্রী, অপশান 2 রাষ্ট্রপতি, অপশান 3 অর্থমন্ত্রী, অপশান 4 লোকসভার স্পিকার। তো সঠিক উত্তর কী হবে? লোকসভার স্পিকার। তাহলে কোনো বিল কিনা কে নির্ধারণ করেন? লোকসভার স্পিকার। চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আমি সিরিজ নম্বর 11টা নিয়ে আসছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো। চলো বন্ধুরা, গুড বাই।